যে আমি নাকি সেতু ভবন ভাঙচুর করেছি। আলেম ওলামারা আমার ব্যাপারে ফেসবুকে অনেক কথা বলেছেন, অনেক আইনজীবী আমার জন্য দাঁড়িয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। কিছু পুলিশ আমার নিয়ে তারাও প্রতিবাদ করেছেন যে আমাকে কেন ধরা হলো। তো সবকিছু নিয়ে আমি সবার কাছে কৃতজ্ঞ। তাই এর বিনিময়ে আমি হয়তোবা কিছু দিতে পারবো না। আমি আপনাদের কাছে একটা গল্প প্রেজেন্ট করতে এসেছি। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই উম্মা কি এক না এই উম্মা বিভক্ত, আমাকে ধরলে আপনারা কি করবেন। এটা কেন বলেছি আমি আসলে আগে থেকে জানতাম। আমার নাম হানাদার লিগার বাহিনী, আমার নাম এসেছে। একটা টাইমে দেখা যাচ্ছে আন্দোলনটা দমে যাচ্ছিল, তো তখন সাদিক ভাই উনি আমাকে আসলে বলেন যে আমরা কি করতে পারি এখন, আপনাকে ধরলে হয়তো বা আন্দোলন তারও চাঙ্গা হবে, কারণ আমাকে ধরলে জনগণ আন্দোলন করবেই। তো এইটা আমি মনে করি না আওয়ামী লীগ এরকম বোকামি করবে, তো এইটাই বলেছি। বাট আমাকে যদি ধরে তাহলে আমি ব্যবস্থা করব। এই কথা সূত্র ধরে আমি দিন যাচ্ছিলাম যে আমাকে ধরার প্রশ্ন আসে না, বাট আমি তারপরে প্রস্তুতি নেওয়া শুরু করি যে আমাকে ধরা মাত্র কে কি করতে হবে। এবং এটা আমার ছোট বোনকে আমি শিখিয়ে দিই যে তুমি আমাকে ধরলে এই নাম্বারে এই সব নাম্বারে ফোন দিবা, এনাকে এই কথা বলবা, ওনাকে এই কথা বলবা। অ্যাডভোকেট নাম্বার, মিডিয়ার নাম্বার, সবার নাম্বার আমি দিয়ে রেখেছিলাম। ডক্টর সরওয়ার হোসেন উনি আমাকে ফোন করে, তোমার আর আমাকে আটক করা হবে, তুমি এখন, আমি এইটা লাস্ট ফোন দিলাম তোমাকে, তুমি এখন তাড়াতাড়ি পালাও। আমি রাজি হইলাম না, কারণ আমাকে যদি ধরে, এই বোকামিটা যদি তারা করে তাহলে তারা নিজেরাই বিপদে পড়বে। যদি এটা উম্মার কাজে দেয় তাহলে আলহামদুলিল্লাহ। একটা ভিডিও বানাই, আপনি যদি এই ভিডিও, সেখানে আমি বলি যে আমার যদি ভিডিওটা দেখেন তাহলে তার মানে আমি মৃত, আই এম ডেড, অথবা আমি গুম, এরকম একটা ভিডিও করে রাখি। তো করে আমার বোনকে সব শিখিয়ে দিই যে আমাকে ধরলে এটা করবা, ওইটা করবা, এটা করবা, এর কাছে যাবা, একে ফোন দিবা, সব একটা লিস্ট আমি করি। ওই দিন রাতে 1টার সময় বেল বাজে, তখন আমার মনে হয় যে রাজাকাররা আসছে বা ওই লিগার হানাদাররা আসছে। তা আমি যে দরজায় দেখি কি আমার দারোয়ান। তা আমি ঘুমের মধ্যে ছিলাম, তো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে এইটা একটা ট্র্যাপ। আমি খুলে দারোয়ানকে জিজ্ঞেস করতে গেলাম কি, সাথে সাথে দরজা ধাক্কা দিয়ে হানাদার লিগার বাহিনী ঢুকে গেল। আমি তো মানসিকভাবে প্রস্তুত, এখন ঢুকে গেছে, এখন তো আর কিছু করার নাই। আমি বললাম আপনারা দাঁড়ান, আমি আসতে। এটা বলে আমি আমার ছোট বোনের কাপড় নিয়ে আসতেছি। তো আমি আমার ছোট বোনের রুমে গিয়ে আমি ওর চুলটা টান দিলাম। ও রাগ করে উঠে বসলো, আমার দিকে তাকালো। তো ও বললো কে? পুলিশ। আমি বললাম ইউ নো হোয়াট টু ডু, তুমি জানো তোমার এখন কি করতে হবে, এই শেষ কথা। তারপর আমি একটা কাপড় নিলাম, নিয়ে আমি ওদের সাথে চলে গেলাম। ওরা আমার বাসার যে সিসি ক্যামেরা ওগুলো সব বন্ধ করে রেখেছে, কিন্তু লাকিলি একটা ক্যামেরা অন ছিল, ওরা বুঝে নাই সেটা, ওটাকে তারা ক্যাপচার হয়ে গেছে যে তারা এগুলো নিয়ে গেছে। প্রথম দিন রাতে তারা আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো, পায়নি, আমাকে নিয়ে তার ডিবি অফিসে নিলেন। ওইখানে যে অবস্থা, একটা ভয়ঙ্কর অবস্থা, 80-100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, কেউ বসলে কেউ শয়, কেউ শুইলে কেউ বসে, একসাথে সবাই শোয়ার স্পেস নাই, ফ্যান নাই, সবসময় লাইট থাকে, সবসময় সাউন্ড থাকে, আপনি ঘুমাতে পারবেন না। ওই রাতে ছিলাম। তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে। আমি তো শিবির করি না, আমি কিভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি। তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন। কোটা দিয়ে আপনি এত কথা বলেন, কোটার পদ্ধতি কি, বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি, তা আমি তো আসলে বলতে পারি নাই। তারপর আমার মুখে হিট করা শুরু করলো, অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন, আপনার বাম পায়ে প্রবলেম, ওই ডান পাকে আমরা একদম করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেবো। তো সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল। যে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল। ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ, এটা ভ্যালুয়েবল রিসোর্স। তা আমাকে অনেকে চিনেছে, ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে। এখানে 80 জনের একটা টয়লেট, তো আমি খাওয়া কমিয়ে দিলাম, বিকজ আই হ্যাভ টু গো টু দ্য ওয়াশরুম, এটা তো যাওয়া যাবে না। আমি খুব কম খাওয়া শুরু করলাম। তো তারা প্রতিদিন ডাক দিবে, নাম কল করবে, নিয়ে যাবে, নিয়ে চোখ বাঁধবে, মুখ বাঁধবে, তারপর তাদেরকে ঝুলায় টর্চার করতে থাকবে, বাড়ি দিতে থাকবে, বিভিন্নভাবে টর্চার, লাঠি দিয়ে পিটাবে, পায়ের তলায় পিটাবে, হাড়ের বিন্দে মারবে। মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায়, নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল অবস্থায় একজন লোক ফিরে। স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে, জামাত যেহেতু বলে ফেলছে একবার, তাদেরকে অমানবিক ভাবে টর্চার করছে। আর নূর ভাইয়ের সাথে ওখানে দেখা হলো, নূর ভাইরে বললাম কি অবস্থা, তো নূর বললো যে ভাই আমাকে তো অনেক মারছে, হাত দিয়ে দেখালো, হাত নীল হয়ে গেছে। ইলেকট্রিক্যাল কাজ করি, আমাকে ধরে নিয়ে আসছে স্যার, আর ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে, কানতে শেষ। আমি বললাম কানতেছো কেন, তুমি কানবা কেন, টর্চার করলে করবে। বলে স্যার আমাকে স্বীকার করতে বলে, আমি খুন করেছি, এই করেছি। আমি তো করি নাই স্যার।
বলে করবা না, স্বীকার করবা না, তোমার পাটা যদি কেটেও ফেলে তারপরেও তুমি স্বীকার করবা না। কেন করবা? যেটা সত্যি সেটা বলবা, তুমি করবা না স্বীকার। আমরা আমাকে মেরে ফেলবে, মানে জেলে কবে যাবে, মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য স্বর্গ। ওইখানে যেভাবে টর্চার করে, যে এর মধ্যে তো আমি আমার বোনকে বলে আসছি, তার মানে আমার যে ভিডিওটা ছিল যে আমি আমার ভিডিও দেখলে আমি মৃত, হ্যাঁ, তো এই ভিডিওটা আমি আশা করছি যে পোস্ট হয়ে যাবে, আমার বোনকে যেভাবে কাজ করতে বলেছি করবে, লয়াররা কাজ করবে। তো এটা আমি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ সবাই যার যার অবস্থা থেকে কাজ করবে, স্টুডেন্ট আন্দোলন করবে, ফল আর একটা নতুন ইস্যু হয়ে যাবে যেটা দিয়ে আবার আন্দোলন শুরু হবে, এটা আমি জানতাম। আর এটার পরে আমাকে যদি আরো টর্চার করবে, কিন্তু এটা তাদের জন্য আরো খারাপ হবে। তো এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিল। কোর্টে যেহেতু যাচ্ছি, এখানে মিডিয়া পাইলে আমি আমার এক আঙ্গুল দেখাবো, শাহাদাত, এক উম্মা, আমরা এক উম্মা, আমার গায়ে আমরা সবাই এক। তো আমি জানি যে এগুলো দেখালে তারা আমাকে আরো অনেক নির্যাতন করতে পারে, দেখাইলাম, কারণ এটা আমি তো জানি জনগণ বুঝবেন যে আমি এক আল্লাহ, এক রসুল, এক উম্মা, এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই এক। আমার অত্যাচার যা হলে হবে, এই অত্যাচারের কারণে যদি আপনারা স্বাধীনতা পান, এই জুলুমের থেকে মাফ পান, তাহলে আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। তাই এই এক উম্মা শাহাদাতের আঙ্গুল দেখিয়ে আমি ওই কোর্টে দেখালাম, এবং কোর্টে আমাকে সম্পূর্ণভাবে মানে কোর্টের যে জাজ তিনি আমাকে দেখে চিনে বললে আপনাকে ওখানে দাঁড়ানো লাগবে না, আপনি বসেন। তো উনি আমাকে বসালেন, কিন্তু তারপরেও ওই মিথ্যা মামলাটা দিলেন যে আমি নাকি সেতু ভবন ভাঙচুর করেছি, যেটার মানে কোনো মানে এটা জোক, মানে এটা যে কলাপস করছে সোসাইটি, ওখানেই প্রমাণ যে এরকম একটা মিথ্যা মামলা যেটার কোনো তথ্য নাই, প্রমাণ, এটা বলাই আসলে সময় নষ্ট। তো এই মিথ্যা মামলা উনি মানে জাজ আমাকে দিলেন, আর আমাকে আবার 6 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। তো ওই 6 দিনের রিমান্ড আবার গেলাম। আর এই সময়টা ওখানে বিএনপির অনেক নেতা ছিল, পার্থ ভাই ছিলেন। তো এরপরে অনেক মানুষের সাথে পরিচয়। একজন আসলেন, ওনাকে মানে উনি হাঁটতেই পারতেছেন না, পাটা একদম প্রচুর মানে অবস্থা খারাপ করে পিটিয়েছে। ওনার অপরাধ ছিল উনি ছাত্রদের পানি খাইয়েছেন, উনি ছাত্রদের পানি দিয়েছেন, ছাত্ররা পানি খাইয়েছেন, এই জন্য তাকে অমানবিক টর্চার করলো। তো টর্চার করলো, উনি এসে শুয়ে গেল। আমি বললাম যে এইগুলো একই কথা বললাম যে আপনাদের এটা গুনাহ মাফ হচ্ছে। তারপরে লাস্টে একটা কথা বললাম, আপনি যে এত টর্চার হলেন ছাত্রদের পানি খাওয়ে, এখন আবারও কি খাওয়াবেন আপনি? তো উনি বললো ইনশাল্লাহ স্যার। তানিয়াদ ভাই উনি হচ্ছে বিএনপির একজন মন্ত্রীর ছেলে, নাম বললাম না। ওরা আসলে খুঁজছিল তার বাবাকে পায়নি দেখে ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, তানিয়াদ ভাইকে ধরে নিয়ে গেছে, চোখ বেঁধে হাতে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে। ওনার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তাকে যে টর্চার করছে, এটা তার মাকে শুনিয়েছে ফোন দিয়ে। ওনার বাবা আসছিল না, বা ওনার অবশ্যই তারা তো জানিয়ে যায় নাই কোথায় গেছে। তাকে অমানবিক টর্চার করেছে। ওই প্রথম দিন যে হিট করে যে আমাকে থ্রেট দিল, তারপরে আমাকে কোর্টে চালান দেওয়ার পরে আমাকে আর টর্চার করে নাই। বাট আমি বিভিন্ন সময় ইনফরমেশন পাচ্ছিলাম, যেমন একজন মানে আমাকে ধরে নিয়ে গেছে, একজন পিটিয়ে আনছে, সে আমাকে ইনফরমেশন দিল যে আমার ব্যাপারে বলেছে যে অনেক ডিবি নাকি বলছে যে এই লোকটাকে কেন ধরলো, এটা তো ঠিক হয় নাই। আবার আরেকজনকে ধরে পিটিয়ে এনেছে, সে বললো যে স্যার আপনার ব্যাপারে ডিবি কথা বলছিল যে আপনার ব্যাপারে 40 জন লয়ার দাঁড়িয়ে গেছে, এত সংখ্যক লয়ার তারা কখনো দেখে নাই, আপনি খুব ইন্টেলিজেন্ট মানুষ, এগুলো তারা বলছে। দেখা যাচ্ছে তাদের আমার প্রতি একটা রেসপেক্ট ছিল। ওই একদিন হিট করার পর তারা আমাকে হিট করে নাই, বাট দ্যাট ডাজন্ট ফরগিভ। তো এরকম দিন যায়, তখন হঠাৎ তাদের দেখলাম টোন একদম 180 চেঞ্জ হয়ে গেছে। তারা তখন মানে বিএনপি যারা লিডার আছে তাদেরকে একদম খাবার টাবার এনে দিচ্ছে, সবার সাথে ভালো বিহেভ। আমরা বুঝতে পারলাম যে তারা আসলে বাইরে কিছু একটা হচ্ছে, সামথিং ইজ হ্যাপেনিং, কারণ আমরা তো কোনো ইনফরমেশন পাই না, সামথিং ইজ হ্যাপেনিং, আদারওয়াইজ তারা এরকম চেঞ্জ করবে না কেন। তারপর থেকে দেখা যাচ্ছে তারা সবার সাথে মোটামুটি ভালো বিহেভ, এবং আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। মাঝখানে কিছু স্টুডেন্টদের ধরে আনলো, স্মার্ট ছেলে আমিনুল। তো আমিনুল হচ্ছে 14 বছর বয়স, ধরে নিয়ে আসছে, এবং অন্য যেগুলো ছেলে ছিল তারা একদম ব্রেক ডাউন করেছে মেন্টালি। বাট আমিনুল ছেলেটা খুব সাহসী, নারুটোর গেঞ্জি পরে হাইটে বেড়াচ্ছে, ও হি ডাজন্ট কেয়ার। এই ছেলেটা ডাজন্ট কেয়ার যে ওর সাথে এখন কি টর্চার করা বা কোথায় আসছে, লাইক মানে চলে আসে আমাকে বলতে, স্যার আপনি কি ড্রাগন বল জি দেখেছেন? আমি বললাম হ্যাঁ ড্রাগন বল জি দেখছি। বলে আমি দেখতেছি, আমি ওই ডিমন স্লেয়ার দেখেছি, এই দেখেছি, সেই দেখেছি। তো একদম হি ডাজন্ট কেয়ার, সে দেশ স্বাধীন করতে নামছে, দেশ স্বাধীনই করবে। আমিনুল নামটা ছেলেটার, ওকে 14 বছর দেখে ওকেও ছেড়ে দিয়েছে।